হিরণ সাফ সাফ জানায়, ওসব অহেতুক ঝামেলায় যাবে না, ওসব আমার বিশ্বাস নেই। আরেকবার রিমান্ডে নিলেও আমার মুখ দিয়ে এসব কিচ্ছু বের করতে পারবেন না। জেল সুপার বিরক্ত হয়। এই লোকটাকে সে ভালো করে চিনে, গন্ডারের চামড়া যেন, গায়ে কিছু মাখে না। জেল সুপার খানিকটা আশাহত গলায় বলে, এসব নাস্তিকের পিছনে সময় নষ্ট করা অহেতুক হবে ইমাম সাহেব। কেউ যদি নিজ থেকে তওবা করে সুযোগ হাতছাড়া করে, তাতে আমাদের কি করার আছে? রোজ হাসরের ময়দানে যে কি হিসাব দিবে। হিরণের আর তওবা পড়ানো হলো না, সোজা তাকে নিয়ে যাওয়া হয় ফাঁসির মঞ্চে। হিরণের মধ্যে তেমন একটা ভাবান্তর দেখা গেল না, কেমন নির্লিপ্ত ভঙ্গি, যেন বুঝিয়ে দিচ্ছে এসব কোনো কিছুর পরই সে করে না। দুজনে সে শক্ত করে তার হাত জোড়া পেছনে নিয়ে বেঁধে দেয়। ঘড়ির কাঁটাটা রাত 12টা ছুতে যখন আর 5 মিনিট বাকি, তখন কালো রাঙা জম টুপি পরিয়ে দেওয়া হয় তাকে। হিরণ চোখ বুজে নেয়। এখন চোখ খুলে রাখাটা নেহাতি অহেতুক মনে হয় তার, কারণ চোখ খুলে রাখলেও অন্ধকার ব্যতীত কিছুই দেখবে না সে। আঁখি পল্লব বুঝেই চোখের সামনে ভেসে ওঠে কিছু দৃশ্য। বাণীকে প্রথম দেখা, বন্নিকে প্রথম কোলে নেওয়া, বাণীর কোলে বন্নিকে প্রথম দেখা। দৃশ্যগুলো সেকেন্ড কয়েক স্থায়ী হলো, অতঃপর সবটা আবার আধারে তলিয়ে যায়। হিরণ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। বাণীর কাছ থেকে তার আর ক্ষমা পাওয়া হলো না। খুব সম্ভবত মেয়ের মনেও নিজের পূর্বের জায়গাটা তার ফিরে পাওয়া হলো না। দিন শেষে তার কিছুই পাওয়া হলো না। মনে আক্ষেপ জাগে। বাণী তাকে ভালোবাসলেও পারত। আক্ষেপ মনে পুষে শেষ নিঃশ্বাসের অপেক্ষায় রয় সে। জেল সুপার তখন হাতে একটা রুমাল নিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে, তার সঙ্গে আরো বেশ কজন দাঁড়িয়ে। জল্লাদের দৃষ্টি জেল সুপারের হাতের রুমালটার দিকে। কি অদ্ভুত ক্ষমতা সামান্য একটা রুমালের! মুহূর্তেই যে কোনো মানুষকে এপার হতে ওপারে পাঠিয়ে দিতে জানে সে। ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুতেই রুমালটা কাঙ্ক্ষিত ইশারা দেয়। জল্লাদ পালন করে নিজের দায়িত্বটুকু। পায়ের নিচ থেকে সরে যায় শক্ত পাটাতনটা। ভারী দেহটা অতি দ্রুত পড়ার ফলে গলায় 1260 পাউন্ড চাপ তৈরি হয়। চোখ মুখের সামনে সবটা অন্ধকার, কেমন দাঁতে দাঁত খেটে গিয়েছে যেন। বিশাল দেহটার ভার গলাটা বইতে পারে না। শেষ মুহূর্তটা এসে পৃথিবীর মায়ায় জড়িয়ে পাপ করা মানুষটাও কেমন ছটফটিয়ে উঠে। পাড়ি জমায় এক রহস্যময় যাত্রায়। সে যাত্রা কেমন তা এপারের মানুষের বর্ণনা করার ক্ষমতা নেই। 10 মিনিট ধরে ঝুলে থাকা দেহটাকে অবশেষে নামিয়ে আনা হয়। একজন ডাক্তার ঘাড়ে চামড়া কেটে নিশ্চিত করে তার মৃত্যু। মুছে যায় আর একজন পাপী পৃথিবীর বুক থেকে। পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে আরো একটা বছর। একাকী রুমটায় একটা চেয়ারে বসে আছে এক যুবক। সামনের টেবিলটার উপর থাকা কালো মলাটের ডায়েরিটার দিকে তার দৃষ্টি। ধীরে ধীরে হাত বাড়িয়ে সে ডায়েরির শক্ত মলাটটা উল্টে ভেতরটা উন্মুক্ত করে। প্রথম পাতাতে লাল কালি দ্বারা লেখা আছে, 23তম জন্মদিন উপলক্ষে ভাইয়ার জন্য। যুবক উক্ত পাতাটা উল্টে পরের পাতায় যায়। বাংলা গোটা অক্ষরে সাদা পাতায় অর্থপূর্ণ কিছু কথা লেখা আছে। তা খানিকটা এমন, ডায়েরিটা আমার 23তম জন্মদিনে ছোট বোন সাউদা উপহার দিয়েছে। বারবার করে বলে দিয়েছে যেন ডায়েরিটা আমি খালি না রাখি, বরং পরিবার থেকে দূরে থাকার ফলস্বরূপ যখন নিজেকে একা মনে হবে তখনই যেন এটাতে 2-4টে শব্দ হলেও লিখি। বোনের কথা ফেলা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঠিক করেছি যতই আলসেমি লাগুক না কেন এই ডায়েরিতে কিছু পাতা হলেও অন্তত আমি লিখে রাখবো। ভাবছি ওর মূল্যবান উপহারে নিজের ব্যক্তিগত কিছু কথাই লিখে রাখি, যা কখনো কাউকে মন খুলে বলা হয়নি, হয়তো বলা হবেও না। রাত এখন প্রায় 2টা বাজে। সাধারণত এই সময় আমার ঘুমিয়ে পড়ার কথা, আমি ঘুমোতে পারছি না। বিগত অনেকগুলো দিন ধরেই রাতের ঘুমটা যেন আমার কোথায় যেন হারাই গেছে। তার উপর আজ যা শুনে এলাম, তারপর মনের মধ্যে যে অশান্তি শুরু হয়েছে তা তো থামবার নয়। আমি তো মানুষগুলোকে আপন ভাবতাম, আপন মানুষগুলো এভাবে ক্ষতি কেন করলো? তবে বিগত কত দিন ধরে অদ্ভুত কিছু সমস্যার মুখোমুখি হই আমি। ব্যাপারগুলো স্বাভাবিক ছিল না। নিশ্চিত হতে আজ একজন বিশ্বস্ত হুজুরের কাছে গিয়েছিলাম। আমার মুখ থেকে সব সমস্যা শোনার পর হুজুর যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কেউ আমার পর খারাপ কিছুর চালান দিয়েছে। সেই চালানোর উদ্দেশ্যটা মোটেও ভালো নয়, বরং মেরে ফেলার উদ্দেশ্যে কাজটা করা হয়েছে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে হুজুর বলেছে কাজটা আমার কাছের কেউই করেছে। আমি ধারণা করতে পারছি সবটা। বেশ অনেক দিন ধরেই জমি সংক্রান্ত ব্যাপারে চাচি আর চাচাতো ভাইদের সাথে আমার ঝামেলা চলছে। ওনারা খুব চেষ্টা চালাচ্ছেন যেন জমিগুলো দখল করতে পারে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আমি। নিজের আব্বার খেটে করা উপার্জনের টাকায় কেনা জমি, এই জমিগুলো এভাবেই কাউকে দখল করতে দেওয়ার
পক্ষে আমি নই, কিন্তু তাই বলে ওনারা এত নোংরা একটা কাজ করবেন? লোভ এতটাই ভয়ঙ্কর? আমি জানি কাজটা আমার চাচিই করেছেন। বিভিন্ন কবিরাজদের সঙ্গে ওনার ওঠা বসা রয়েছে। নিজেকে নিয়ে চিন্তা করি না আমি। আমি যে পেশায় আছি সেখানে মৃত্যুকে সাথে নিয়েই চলতে হয় আমাদের। আর তাছাড়াও আজ হুজুরও শরীর বন্ধ করে বেশ কিছু নিয়ম বলে দিয়েছেন পালন করতে। আল্লাহ চাইলে সেগুলো পালন করে আমি নিরাপদ থাকলেও আমার মা আর বোনদের কী হবে? আল্লাহ না করুক যদি কখনো আমার কিছু হয়ে যায়, তখন ওনাদের কি হবে? সব দায়িত্ব গিয়ে পড়বে সাউদার ঘাড়ে। যতই বুঝদার হোক না কেন, আমার কাছে তো ও ছোটই থাকবে। ও কিভাবে এসব ফেস করবে? এসব ভয়ঙ্কর মানুষগুলো আমার বোনের কোনো ক্ষতি করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এসব চিন্তা মাথায় ঘুরপাক খেলেই নিজেকে দিশেহারা লাগছে। আমি কখনো না থাকলে ওদের কার আমানতে রেখে যাব আমি? ছেলে হওয়ার সত্ত্বেও আজ এতটা অসহায় মনে হচ্ছে নিজেকে। ডায়েরিটা বন্ধ করে আবার নির্দিষ্ট ড্রয়ারে রেখে দেয় সে যুবক। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠতেই দেখে রুমের দরজা খুলে প্রবেশ করছে তার নববধূ। বিয়ে হয়েছে আর 7 দিনও যেহেতু হয়নি, তাহলে নিশ্চয়ই মেয়েটাকে নববধূ বলাই যায়। মেয়েটা কমল গলায় বলে, রান্না হয়েছে, খেতে চলুন। সবাই টেবিলে এসে পড়েছে। কাছে এসো সাউদা। সাউদা খানিকটা সংকোচ নিয়ে এগিয়ে যায়। যুবকটা তার দিকে তাকিয়ে বলে ওঠে। সায়রানা মেডিকেলে পড়তে ইচ্ছুক। সাউদা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ওকে বলবে TMSS মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে দেখতে। ওখানে চান্স পেয়ে গেলে ওর জন্য সুবিধা হবে, বাসা থেকে পড়াশোনাটা করতে পারবে। সাউদা অবাক হয়ে বলে, সাইরা আমাদের সাথে থাকবে। শুধু সায়রা না, মাও আমাদের সাথেই থাকবে। যেহেতু আমার পোস্টিং বগুড়ায় আপাতত, আমরা কিন্তু 3 দিন পরেই বগুড়া যাব। সায়রা আর মায়ের সঙ্গে ওই ব্যাপারে কথা বলবো আমি। চাপ নিও না, আমি রাজি করিয়ে নিব। সাউদা ইতস্তত করে বলে, আম্মু আর আব্বু এই ব্যাপারে কি ভাববে? ভাবির তো কিছু দেখছি না। আমি দূরে থাকলেও আম্মু আব্বুকে নিয়ে কখনো চিন্তা হয় না, কারণ ভাইয়ারা আর ভাবিরা এখানে আছেন। কিন্তু তুমি আমার সাথে বগুড়া শিফট হয়ে গেলে মা আর সায়রাকে নিয়ে আমাদের চিন্তা শেষ থাকবে না। দুজন মেয়ে মানুষের একা থাকাটা কি সেফ? আর তাছাড়াও 2 দিন হয়েছ না বিয়ে হয়ে এসেছো, অথচ ঘরের সব কাজে সেদে হাত লাগাচ্ছ। বাধা দিলে বলছো এটাও তোমার বাড়ি। বিয়ের পর এটাও যদি তোমার বাড়ি হতে পারে, তাহলে আমি কি তোমাদের বাড়ির ছেলে হতে পারবো না? সাউদা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে তার তীব্র ভয় ছিল, তার উপর বিয়ের প্রতিও তার তেমন একটা ঝোঁক ছিল না। কিন্তু এই মানুষটা যখন তাকে দেখতে আসে, তখন কেমন একটা ভরসা খুঁজে পায় সে। মানুষটা ভাইয়ার বন্ধু বলেই বোধহয়। ভাইয়া তো কখনো খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করতো না। সাউদাকে বিশ্বাস নিয়ে তাকিয়ে থাকতে দেখে যুবকটা বলে, হা করে তাকিয়ে আছো কেন? আপনি ভালো মানুষ ক্যাপ্টেন জুনায়েদ রউফ। সাউদার কথার ভঙ্গিমা দেখে জোনায়েদ হেসে বলে, বিয়ের 4 দিন পরে তা টের পেলে? আপনি জানেন, আমার অ্যারেঞ্জ ম্যারেজ ফোবিয়া ছিল। মনে হতো কোনো রামসাম যদু মধু কপালে জুটবে, হয়তো তার সঙ্গেই অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই ভালো, ভদ্র মানুষ আল্লাহ মিলিয়ে দিবেন তা অ্যাকসেপ্ট করিনি, তাই অবাক হচ্ছি। জোনায়েদ কিছুটা এগিয়ে কাছাকাছি দাঁড়িয়ে বলে, আমি ভদ্র তা কি করে বুঝলে? অভদ্রও তো হতে পারি। পুরোপুরি এখনো জানতে পারোনি আমাকে। ফিসফিসিয়ে কথাটুকু বলে রহস্য করে হাসে জোনায়েদ। সাউদা তা দেখে ভড়কে যায়, দ্রুত পিছিয়ে গিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। জোনায়েদ এবার শব্দ করে হাসতে থাকে। হঠাৎ হাসি থামিয়ে মনে মনে বলে, তোর বোনটা অনেক ভালো, একদম তোর মতো। ওকে বিয়ে করে জিতে গিয়েছি মনে হচ্ছে। তুই আর প্যারা নিস না বেটা, শান্তিতে ঘুমা তুই। তোর পরিবারটা তো এখন আমারও পরিবার, খেয়াল রাখবো না বল? বদ্ধ জানালার কার্নিশে বসা পাখিটা কিচিরমিচির সুরে ডাকছে। সেই ডাকটা কারো কাছে বিরক্তির কারণ হিসেবে ঠেকছে। ঘুমে বিভোর প্রত্যয় চোখ মুখ কুচকে ফেলছে বারবার। পাখিটা এত বেয়াদব কেন? নিজেও ঘুমায় না, অন্য কেউ ঘুমাতে দিচ্ছে না। উল্টো কেমন ষাঁড়ের মতো চ্যাউম্যাও করছে। প্রত্যয় কাঁথা টেনে মুখ ঢেকে কাঁথার ভেতর হাতড়ে কিছু একটা জড়িয়ে ধরতে চায়। সঙ্গে সঙ্গে হাতের নাগালে একটা দেহ পেতে তা জড়িয়ে নেয়। ঘুম চড়ানো স্বরে বলে, তুমি এত তুলতুলে কবে হয়ে গেলে? কোনো মনুষ্য স্বর জবাব দেয় না, বরং প্রত্যয়ের কানে ভেসে আসে একটা চিকন সূক্ষ্ম ডাক। সেই ডাকটা প্রত্যয়ের কানে পৌঁছাতেই সে পিটপিট করে চোখ মেলে তাকায়। কাঁথার ভেতর জড়িয়ে রাখা দেহের মালিককে দেখতে সে চিৎকার করে ওঠে। এক লাফে বিছানা ছেড়ে নামতে চায়, কিন্তু তড়িঘড়িতে আরও কাঁথা পায়ে পেঁচিয়ে বিছানা থেকে সোজা মেঝেতে পড়ে যায়। বিছানার উপর থাকা দেহের মালিকটাও চিকন সুরে চেঁচাচ্ছে তখন। জেসি হন্তদন্ত হয়ে খুন্তি হাতে রুমে প্রবেশ করে।
হতবিহ্বল দৃষ্টি মেলে সে পুরো দৃশ্যটা দেখতেই তার হাত থেকে গরম খুন্তিটা পড়ে যায়। প্রত্যয় আরেক দফা চেঁচিয়ে ওঠে। গরম খুন্তিটা একদম তার পায়ে পড়েছে। জেসির সেদিকে খেয়াল নেই। সে দৌড়ে এগিয়ে গিয়ে বিছানার উপর থাকা ভীত বিড়ালটাকে কোলে নিয়ে আদুরে গলায় বলে, টাইগার সোনা, বেশি ভয় পেয়েছিস? প্রত্যয় রেগে বলে। তোমার কাছে স্বামী আগে নাকি ওই বিড়াল আগে? জেসি পাল্টা রেগে বলে, লজ্জা করে না তোমার? একটা বোবা প্রাণীকে সারাদিন হিংসে করো। ভয় পেয়ে গিয়েছে ও। ওয়াও, তোমার এই ম্যাও ম্যাও ভয় পেয়েছে এটা তুমি দেখতে পারছো, কিন্তু আমি যে ব্যথা পেলাম সেটা চোখে পড়ছে না। আর এই ম্যাও ম্যাও রুমে ঢুকলো কি করে? তাও আবার বিছানায় উঠে কাঁথার ভিতরে গিয়ে বসেছিল। ম্যানারও শিখাও নেই ওকে। ওর পুরুষের সঙ্গে একই কথা, নিচে বসে থাকতে লজ্জা করে না ওর? ছি, ইয়াক। জেসি প্রত্যয়কে খুব একটা পাত্তা না দিয়ে বলে, দিন দিন বাংলা সিনেমার জসিমের মতো আচরণ করছো তুমি। দেখ, ওদিক দিয়ে হয়তো আমার রুটি পুড়ে যাচ্ছে। বলেই জেসি টাইগারকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রত্যয় চরম হতাশ। কখনই ভাবেনি বিয়ে করে বউয়ের সঙ্গে একটা সতীনও ফ্রি পেতে হবে তার। হঠাৎ ফোনটা বেজে উঠতেই প্রত্যয় কোমর ডলতে ডলতে উঠে দাঁড়ায়। বিছানা থেকে ফোনটা তুলে রিসিভ করে কানে ধরতে অপর পাশ থেকে ফারদিন প্রফুল্ল গলায় বলে ওঠে, হে ব্রো, হোয়াটসঅ্যাপ? একটা জীবনমুখী টিপস দিচ্ছি তোকে, পারলে কোথাও লিখে রাখ। জীবনে কখনো বিয়ে করতে গেলে আগে ভালো করে খোঁজ নিয়ে দেখবি পাত্রীর কোনো পোষা পানি আছে কিনা। যদি দেখিস আছে তাহলে তোকে অগ্রিম অভিনন্দন, কারণ বিয়ের পর তুই বউয়ের সঙ্গে একটা সতীনও ফ্রি পাবি, একদম বাই ওয়ান গেট ওয়ানের মতো। ক্লাস শেষ করে সদ্য বেরিয়েছে নিশা। দুপুরে তীব্র গরমে শরীর সম্পূর্ণ ঘেমে আছে তার।